দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন আজকে বাংলাদেশের একটি সাম্প্রদায়িক সংগঠন, হিন্দুদের সংগঠন না হয়েও যে সংগঠনটি সনাতনী ধর্মাবলম্বীদেরকে একত্রিত করে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি করার পাঁয়তারায় লিপ্ত, সেই সংগঠন ইসকন এর নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর থেকে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তার গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং তার মুক্তির দাবি করছে। আমরা দীর্ঘদিন ধরে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করে আসছি, বিগত 15.5 বছরে এই ইসকন নামক সংগঠনটি তথা বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চ, বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, এরা বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হওয়ার পরেও তারা টু শব্দটি পর্যন্ত করে নাই। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পর থেকে তারা একের পর এক বিভিন্ন অজুহাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সভা সমাবেশ, হিন্দুদের উপর আক্রমণ, অগ্নিসংযোগ, এই ধরনের নানাবিধ অভিযোগ তুলে একের পর এক বিভিন্ন সমাবেশ করে যাচ্ছে এবং এই সমাবেশগুলোতে তিনি বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। গোপালগঞ্জে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ, তিনি হিন্দুদের বাড়িঘর সম্পত্তি জোরপূর্বক দখল করেছিলেন, সেটা কিন্তু হিন্দুরা জানতেন, প্রত্যেকেই জানতেন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এরাও জানতেন। এরা তখন মুখে কুলু পেটে বসেছিলেন। হঠাৎ করে শেখ হাসিনার পতনের পরে এরা মাঠে নামে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উচ্চকিত হয়। দাবি দাওয়া তারা করতেই পারে, এটি তাদের সাংবিধানিক অধিকার। তারা দাবি দাওয়া করবে, দাবি দাওয়া তুলবে, সরকারের কাছে তারা তাদের দাবিগুলো উত্থাপন করবে, এটি তারা করতেই পারে। কিন্তু এই দাবি দেওয়া উত্থাপনের নামে যেটি হচ্ছে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি গভীর ষড়যন্ত্র হিসেবে আমরা মনে করি। চিন্ময় কৃষ্ণ দাস তিনি তার সভা সমাবেশে যে সমস্ত অভিযোগগুলো উত্থাপন করেছেন এর সবগুলোই ভারতের মিডিয়া কর্তৃক সরবরাহ করা বিভিন্ন এজেন্ডাগুলো তিনি তার সমাবেশগুলোতে উত্থাপন করেছেন এবং তার এই সমাবেশের মাধ্যমে, হিন্দু জাগরণ মঞ্চের এই সমাবেশের মাধ্যমে সেখানে বাংলাদেশে যে পরিমাণ সনাতন ধর্মাবলম্বী লোক নাই তার থেকেও বিপুল পরিমাণ সমাগম হচ্ছে। কোথা থেকে হচ্ছে? এই লোকগুলো কোথা থেকে আসছে? এই লোকগুলো কারা? ইতিমধ্যেই সেগুলো কিন্তু প্রকাশ হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যে কোনোভাবে যে কোনো জায়গায় কোনো গ্যাদারিং দেখছে, সেই গ্যাদারিং এর ভিতরে তারা ঢুকে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং হঠাৎ করেই তারা রংপুরের সমাবেশ করেছে, ভারতে মুঘল আমলের একটি মসজিদকে মন্দিরের জায়গা বলে তারা সেখানে দখল করতে যায় এবং পুলিশ গুলি করে 3 জন মুসলমানকে হত্যা করে। ইতিপূর্বেও আপনারা জানেন ভারতে মসজিদ ভেঙে মন্দির করার নজির অহরহ আছে এবং তারা এই কাজটা নিয়মিতভাবে করে যাচ্ছে। আর এই কাজটা তারা করছে ভারতের আদালতের মাধ্যমে। এই যে 3 জন মুসলমানকে যে হত্যা করা হলো এবং সেখানে 50 জনকে আহত করা হয়েছে, নারী পুরুষ সহ, এই খবর যেন কোনো মিডিয়ায় না আসে এবং বাংলাদেশে যেন এই খবর পৌঁছাতে না পারে, ঠিক এইটাকে ধামাচাপা দেবার জন্য বাংলাদেশে হিন্দুদেরকে নামিয়ে দিয়েছেন যেন ভারতের খবর কোনো জায়গায়
না যায়। আসেন আমরা একটু রিপোর্টটা পড়ি। যুগান্তরে গত কাল 24 নভেম্বর 2024 তারিখে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে। শিরোনাম হচ্ছে, ভারতের মসজিদের স্থানে মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত 3 মুসল্লি। ভারতের উত্তর প্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন। ওই যে বললাম, অর্থাৎ ভারতের আদালতগুলো এখন এমন হয়ে গেছে যে গত 1 বছর আগে একটি মসজিদ মনে করেন কোন জায়গায় স্থাপিত হয়েছে এবং কোন একজন 14-15 বছরের কোন একজন হিন্দু কিশোর গিয়ে যদি ভারতের আদালতে পিটিশন দায়ের করে যে এই মসজিদের স্থানে আগে মন্দির ছিল, ভারতের আদালত সঙ্গে সঙ্গে পিটিশন দায়ের করে দেবে যে তাড়াতাড়ি ওইটা জরিপ চালাও। ভারতের আদালত এটার জন্য বসে আছে, এই কাজের জন্য। এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম, বিলাল এবং নোমান নামের 3 মুসলিমকে হত্যা করেছে পুলিশ। খুবই ভয়াবহ ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। সমালোচকরা বলছেন, মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া এর মাধ্যমে ভারতের উপাসনা আইন 1991 ভঙ্গ করা হয়েছে। এ আইনে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে। 3 মুসলিমকে হত্যার পাশাপাশি নারী সহ আরো অন্তত 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, যারাই আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রায় 50 জন আহত ও 3 জনকে হত্যার পরও মসজিদটিতে জরিপ চালিয়েছে জরিপকারী দল। তারা আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গায় ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে গেছেন। আগামী 29 নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে। স্থানীয় রাজনীতিরা বলছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে। তারা মূলত সেখানে রাজনৈতিক ফায়দা আদায় করে নিতে এ কাজ করছে। এটা হচ্ছে ভারতের চরিত্র। আপনারা লিখে রাখেন, প্রতিবেদন জমা দেবে ভারতের আদালত। আপনারা লিখে রাখেন, ভারতের আদালত এই রায় দেবে যে হ্যাঁ ওখানে রাম মন্দির ছিল বা কৃষ্ণ মন্দির ছিল বলে রায় দিয়ে দেবে। এবং বাবরি মসজিদের মতো এই মসজিদটিও খুব দ্রুতই ভেঙে সেখানে মন্দির তৈরি করা হবে। এবং শুধু এটিই নয়, আমি আমার এর আগের একটি ভিডিওতে আরো 2টি মসজিদের কথা আপনাদেরকে বলেছিলাম। তার ভিতরে একটি হচ্ছে কৃষ্ণ জন্মভূমি মসজিদ। এই কৃষ্ণ জন্মভূমি মসজিদটাকেও তারা সেখানে মন্দির ছিল বলে দাবি করেছে এবং পায়তারা চালাচ্ছে, খুব তাড়াতাড়ি সেটিও ভেঙে মন্দির করবেন। তো এই ঘটনাকে ধামাচাপা দিতে, তাদের এই ন্যাক্কারজনক সাম্প্রদায়িক ঘটনাকে ধামাচাপা দিতে তারা বাংলাদেশে হিন্দুদেরকে লেলিয়ে দিয়েছে। বাংলাদেশের সনাতনী ভাই ও বোনেরা সেটি না বুঝে চিন্ময় কৃষ্ণ দাসের মতো একজন অপরাধী, রাষ্ট্রদ্রোহী, তার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকা দরকার বলে আমরা মনে করি।